আজ তোমাদের শোনাচ্ছি অসীমানন্দ মহারাজের রসিক রতন। পরিবেশ দূষণের জন্য আজকাল গাছে যেমন ফুল ফোটে কম, নানা সমস্যায় জর্জরিত থাকার জন্য তেমনি মানুষের মুখেও হাসি কম ফোটে। সেই সব সমস্যা জর্জরিত মানুষের চেয়ে আমিও আলাদা নই। আমার মুখেও হাসি বিশেষ ফোটে না। তবু কোনো অবসর মুহূর্তে যখন আমার রতনকে মনে পড়ে, তখন যেন আমার অন্ধকার মুখে তারার মতো হাসির ফুল ফোটা শুরু হয়। মরুপথ যাত্রীর মরুদ্যানকে ভালো লাগার মতোই রতনকে বড় ভালো লাগে। বাল্যে, কৈশোরে, যৌবনে রতনের সঙ্গে কত না সময় কাটিয়েছি। এক একটা জটিল পরিস্থিতিকে কি প্রখর বুদ্ধি দিয়েই না জটিলতা মুক্ত করেছে সে, ভরে দিয়েছে অনাবিল হাসিতে। ভাবলে বিস্মিত হতেই হয়। হয়তো তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ, তবে এমন কথা বলা চলে না আমাদের পৌষ মাসের আমোদ এনে দিতে সে অপরের ক্ষতি করেছে। অন্ধকার থাকতে বিছানা ছেড়ে খেলতে গিয়েছি মাঠে। ফেরার সময় বড় খিদে পেয়েছে। মিষ্টির দোকানে থরে থরে মিষ্টি সাজানো। কি করে খাওয়া যায়, পয়সা তো নেই। রতন লক্ষ্য করেছে রসগোল্লার গামলাটা যেখানে, সেখানে শোকেসের কাঁচ কিছুটা ভাঙা। একটা কাগজ সেঁটে দেওয়া আছে। সেই বিশেষ জায়গাটায় সামান্য খোঁচাতেই পাতলা কাগজটা ছিঁড়ে দেওয়া সম্ভব, কিন্তু তার মধ্যে হাত ঢোকানো সম্ভব কিনা বোঝা যাচ্ছে না। রাস্তার ওধারে একটা ছোট নারকেল গাছের ডাল হাতের নাগালে নেমে এসেছে। রতন ছুটে গিয়ে পাতা থেকে গোটা দুই শলা বের করে এনে আমাদের চুপি চুপি বলেছে, আর চিন্তা নেই, রসগোল্লা খাওয়া যাবে। তোরা শোকেসের গা ঘেঁষে নাড়িয়ে মিষ্টিগুলো টাটকা কিনা খোঁজ খবর নিবি। আমি তোদের পেছন থেকে শলায় ফুঁড়ে ফুঁড়ে রসগোল্লা বের করতে থাকবো। তাই করেছে রতন। গোটা 12 রসগোল্লা বের করে আমাদের হাতে গুজে দিয়েছে, নিজেও নিয়েছে। দোকানদার টেরই পাননি। উৎসাহী উদ্যমী ছেলে রতনের সঙ্গে পুজোর চাঁদা তুলতে গিয়েছি বাড়ি বাড়ি। কেউ সাগ্রহে চাঁদা দিয়েছেন, কেউ চাঁদা দিয়েছেন 2-4 বার ঘুরিয়ে, কেউ আবার চাঁদা দিতে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন। এক অবস্থাপন্ন বাড়ির তরুণী, মেয়েটি খুব মুখরা। আমরা চাঁদা তুলতে এসেছি শুনেই রেগেই আগুন। মুখোমুখি দেখা না দিয়ে ঘরের ভেতর থেকে বলে চলেছেন, আগাছার মতো চারদিকে কেবল ক্লাব গোজাচ্ছে, ক জায়গায় চাঁদা দেব। এখন যান, আগাছা উপড়ে ফেলাই উচিত মনে করছি। আমাদের মুখ ম্লান হয়ে গেছে। চাঁদা তুলে নেবার কোনো আশাই আর দেখছি না। রতন কিন্তু আশা ছাড়েনি, বলেছে, একটু দেরি কর, আমার মাথায় একটা বুদ্ধি আসবে আসবে করছে। যদি আসে তো দেখিস এ বাড়ি থেকে আমরা সবচেয়ে বেশি চাঁদা তুলে নিতে পারবো। রতন হঠাৎ দরজার পর্দা তুলে দিয়ে বলেছে, মা গো, আমাদের ক্লাব আগাছা নয়, যে কেউ বলবে সোনার গাছ, বছর বছর শিল্ড বিজয়ী হয়। মাগো শব্দটা এমন করেই উচ্চারণ করেছে রতন, মুখরা তরুণী মেয়েটা লজ্জায় একেবারে লাল হয়ে পালিয়ে বেঁচেছে। আর তার বাবা ভেতরের ঘর থেকে বেরিয়ে এসেছেন হাতে একখানা বড় নোট নিয়ে। রতন আবার পরোপকারীও। পরের উপকারে লাগতে পারলে সে আর কিছু চায় না। স্কুলে এসেছে এক ভদ্রলোকের ছেলেকে ভর্তি করাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, আমাকেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হেসেছে। জিজ্ঞেস করেছে, কার জন্য? তোর ছোট ভাইকে ভর্তি করাবি বুঝি? আমি উত্তরে হ্যাঁ বলেছি। আমাদের লাইনে এক বিধবা ভদ্রমহিলাও আছেন। তার আঁচল ধরে দাঁড়িয়ে আছে একটি কৃষকায় ছেলে। বুঝতে পারি তাকেই ভর্তি করানো হবে। লক্ষ্য করি তার পেছনে যারা আছেন তাদেরও ছেলে ভর্তি করানো হয়ে যাচ্ছে, কিন্তু তার হচ্ছে না। তিনি তার রোগা ছেলেটিকে নিয়ে কিছুতেই চলে আসতে পারছেন না কাউন্টার ছেড়ে। তার মিনতি ভরা কণ্ঠস্বর শুনেছি উৎকর্ণ হয়ে। তিনি ফর্মের 2টো ঘর ফিল আপ করতে পারেননি। স্যার, যদি একটু দয়া করে। কিন্তু
দয়ার উদ্রেক ঘটাতে পারেননি সেই বিধবা ভদ্রমহিলা। বহুবার স্যার সম্বোধিত ব্যক্তিটির কেবল বিরক্তি উৎপাদন করে ভর্ৎসিত হয়েছেন। রতন আর স্থির থাকতে পারেনি, তার পেছনের লোকটির কাছ থেকে অনুমতি নিয়ে লাইন ছেড়ে চলে এসেছে কাউন্টারের কাছে। আর পরক্ষণেই সেই মহিলাকে বলেছে, কাকে আপনি এত স্যার স্যার বলছেন দিদি? স্যার এখানে বসেন না, উনি তো কেরানি। তারের বেড়ার ওপাশে দাপটওয়ালা ভদ্রলোকটির তখন খুব করুণ অবস্থা। জীবনে এত বড় অপমান বোধহয় আর কখনো সইতে হয়নি তাকে। তবু তাকে বলতে হয়েছে সেই মহিলাটিকেই উদ্দেশ্য করে, দেখি তো আপনার ফর্মটা। এক বিদেশি লোকের ওপর বড় রাগ রতনের। শ্বেতকায় সেই মানুষটি কৃষ্ণকায় মানুষকে বড় ঘৃণা করেন। কালো মানুষকে বর্বর ছাড়া আর কিছুই তিনি ভাবেন না। কলকাতার কালো মানুষদের দেখে তিনি বলেছেন, এগুলো নিগ্রোদের দ্বিতীয় সংস্করণ নাকি? তখন থেকেই রতন সেই বিদেশি লোকটিকে জব্দ করার পথ খুঁজেছে। একদিন জানতে পেরেছে সেই লোকটির পাখি পোষার খুব শখ। এক পাখি বিক্রেতার খাঁচায় একটা কাকের বাচ্চা ঢুকিয়ে দিয়ে রতন তাকে বলেছে, আমার সঙ্গে এসো তো ভাই, এক সাদা আদমি যাতে এই কাকের বাচ্চাটাই কেনেন সে ব্যবস্থা করতে হবে। রতনের সঙ্গে কেবল পাখি বিক্রেতাই নয়, আমি আর আমাদের কয়েকজন বন্ধুও চলেছি সেই সাহেবের আস্তানায়। পাখি দেখে তো সাহেব প্রশ্ন করেছেন, এটা কথা বলতে পারবে তো? রতন উত্তর দিয়েছে, নিশ্চয়ই। তারপরেই সে কাকের বাচ্চাটার গলাটা একটু দিয়েছে টিপে। সেটা চেঁচিয়ে উঠেছে, কা কা। রতন বলেছে, তারপর বলবে বাবা, মা মা, মানে আঙ্কেল, ফাদার, মাদার। সাহেব তো মহা খুশি। কত দিতে হবে? 500? সাহেব দিতে কার্পণ্য করেননি, একটু হেসেই বরং বলেছেন, হা 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 হা, এদেশে কালোদের পোষাই ভালো। আমার অফিসের কর্মচারীগুলো কালো, বাড়ির চাকরগুলোও কালো, তাহলে পাখি বা কেন আর সাদা পুষি? বটেই তো, বটেই তো। রতন তাকে কেবলই সমর্থন করেছে। তারপর দ্রুত ফিরতে গিয়েও শুনতে পেয়েছি সাহেবের চাকর বলছে, এ কি কিনলেন স্যার? এটা যে চাইল্ড অফ আ ক্রো। কিছুকাল যাবৎ মানুষের ব্যস্ততা এত বেড়েছে, গাছে ফল পাকলেও তা পেড়ে বা পাড়িয়ে খাওয়া আর হয় না। অম্বরীশ বাবুর বাগানের ফল তাই পেকে পচে নষ্ট হচ্ছে। গাছে কাঁঠাল পাকলে তার সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধে আকৃষ্ট হয়ে আমরা একদিন অম্বরীশ বাবুর বাগানের কাছে ঘোরাঘুরি শুরু করেছি। রতনও আমাদের দলে। তাই মনে আশা জেগেছে, পাকা কাঁঠাল না খেয়ে আমরা ফিরছি না। কিন্তু অম্বরীশ বাবুর বাড়ি খুবই সুরক্ষিত, চারদিকে ইটের পাঁচিল, তাছাড়া সুমুখে বেশ উঁচু লোহার গেট। ঢোকার পর কেউ হাঁক দিলে নিমেষে উধাও হওয়া কঠিন বটে। তবে অনেকক্ষণ লক্ষ্য করার পর বুঝেছি বাড়িতে লোক নেই। দরজায়ও তালা ঝুলছে, তাই বাগানে ঢুকে পড়াটা খুব একটা বিপজ্জনক মনে হয় না। তবু একটা ব্যাপার ভাববার আছে, অম্বরীশ বাবুদের প্রাইভেট কার থাকায় যখন তখন তাদের বাড়ি যেমন খালি হয়, তেমনি লোকজনে ভরেও ওঠে। সুরক্ষিত সে বাড়িতে ঢোকার পর যদি হুশ করে তাদের গাড়িটা এসে গেটের সামনে দাঁড়ায়, তাহলে কি হবে? রতন বলেছে, ও নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, দেখিস উপস্থিত বুদ্ধিতে ঠিক উতরে যাব। লোহার গেট তালাবন্ধ না থাকায় সেই গেট খুলেই আমরা বাগানে ঢুকেছি। অম্বরীশ বাবুদের বাগানে কাঁঠাল যে কেবল পেকেছে তা নয়, পাকা কাঁঠাল ফেটে যাওয়ায় কোয়া পর্যন্ত বেরিয়ে পড়েছে। তারপর আর সবুর হয়নি, আমরা কোয়া বের করে করে কাঁঠাল খেতে আরম্ভ করেছি। এতই সুস্বাদু সে কাঁঠাল, কত কোয়া যে খেয়ে চলেছি তার হিসেবই নেই। এমন সময় সত্যি হুশ করে গাড়ি থেমেছে গেটের সামনে। পরক্ষণেই এক বাজখাই গলার প্রশ্ন শুনে আমরা চমকে উঠলাম।
কারা বাগানে পালাবার পথ নেই। কয়েকজনের মতো আমার শরীরেও কাঁপন লেগেছে। তবে রতন বলে উঠেছে, আমরা কাকাবাবু, আপনার সর্বনাশ হয়ে যেত। চোর ঢুকে দরজার তালা ভাঙার চেষ্টা করছিল, তাড়া করতে দেয়াল টপকে পালিয়ে গেল। তিনি বিশ্বাস করেছেন রতনের কথা, কারণ কয়েকদিন ধরেই তার বাড়ির উঠোনে গভীর রাতে তিনি চোরদের চলাফেরার টের পেয়েছেন। দিন হলেও বাড়ি খালি দেখে চুরি করতে আসা মোটেই অসম্ভব নয় তাদের পক্ষে। অতএব সন্তুষ্ট অম্বরীশবাবু রতনের হাতে 100টা টাকা দিয়েছেন আমাদের কিছু কিনে খাওয়ার জন্য। উল্লসিত আমরা ফিরে চলেছি, এমন সময় হঠাৎ আর একটা প্রশ্ন, তোদের গোফে আঠা লেগে কেন রে? রতনই তার জবাব দিয়েছে, আমরা কাঁঠাল খেতে আসিনি, তাহলে গোফে তেলই লেগে থাকতো। রতন এমনি করে আমাদের কেবলই হাসিয়েছে, কেবলই আমোদ দিয়েছে। জীবনকে যে আমাদের সুন্দর মনে হয়েছে তার মূলেও রতন। তাই তো যখনই কর্মব্যস্ততা কিছুটা কমেছে তখনই রতনের আবির্ভাব প্রত্যাশা করে হাসিতে আমোদে জীবনকে ভরে রাখতে চেয়েছি। সেই রতন সম্পর্কেই একটা খারাপ খবর এই মাত্র কানে এসেছে। ভোটগ্রহণ কেন্দ্রের কাছে গণ্ডগোলের মধ্যে পুলিশের গুলি তার বুকে এসে বিঁধেছে। আমি ছুটছি আহত রতনকে দেখতে। স্থানীয় সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমরা কয়েকজন বন্ধু মিলিত হয়েছি। আমাদের দেখতে পেয়েই রতন বলে উঠেছে, তোদের সঙ্গে আমার আর থাকা হলো না রে, তবে আবার জন্ম নেব দুর্গত মানুষের নেক্সট জেনারেশনের মুখ চেয়ে। সে মুখগুলো বোধহয় আরও করুণ দেখব রে, তাই না রে?